হাই এভরিওয়ান, তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি ডক্টর এম এ। আজ তোমাদের পড়াবো আমি, সেটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচারের সেই কেমিক্যাল বন্ডিং পার্টটা আজকে পড়াবো মেনলি। ঠিক আছে, তো আগে বাড়া যাক। প্রথমে কতগুলো রুলস আছে, সেই রুলস গুলো আমরা দেখে নেব। যেমন হচ্ছে অক্টেট রুলস, এর এর বিষয়ে আমরা কথা বলবো। তারপরেই চলে আসে আমাদের যে কেমিস্ট্রির যে কেমিক্যাল বন্ডিং, সেই কেমিক্যাল বন্ডিং এর যে পার্ট গুলো আছে, টাইপস গুলো, সেগুলো আমরা দেখে নেব। সেটা হচ্ছে আয়নিক বন্ড, কোভালেন্ট বন্ড, কোঅর্ডিনেশন বন্ড, এবং আরেকটা বন্ড আছে সেটা হচ্ছে আপনাদের হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, সেই হাইড্রোজেন বন্ড আছে, তো হাইড্রোজেন বন্ডটা পরে ডিসকাস করবো আমরা। প্রথমে আমরা অক্টেট রুলটা আলোচনা করে নিব। অক্টেট রুলস হচ্ছে কি, যে সব মলিকুল অ্যাটম এবং মলিকুল চাই যে আমাদের আউটার যে ইলেকট্রনিক কনফিগারেশন আছে, সেটা হচ্ছে আউটার অরবিটালে। সেই আউটার অরবিটালে এর 8টা ইলেকট্রন থাকা চাই। সেই 8টা ইলেকট্রন যদি না থাকে তাহলে তারা স্টেবিলিটি পায় না। আর স্টেবিলিটি না পেলে তারা যে স্টেবল অবস্থায় থাকতে চায় সেই স্টেবল অবস্থায় থাকতে পারে না। তখন সবাই চায় যে আমরা 8টা ইলেকট্রন করার, আউটার অরবিটালে আমরা 8টা ইলেকট্রন করার চেষ্টা করে। সেই 8টা ইলেকট্রন করতে গিয়ে অনেকে ইলেকট্রন একে অপরের প্রতি আদান প্রদান করে। তো প্রথমে দেখে নেবো কতগুলো রুলস আছে। যেমন আপনাদের দেখতে পাই হিলিয়ামের 1s2 এ দুটো ইলেকট্রন আছে। সে এই দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রনে হিলিয়াম শুধু স্টেবল থাকে। তারপরে দেখবো নিয়নের যে আউটার অরবিটাল আছে সেটা হচ্ছে 2s এবং 2p। সেই 2s এ থাকে দুটো আর 2p তে থাকে 6টা। এই পুরো অরবিটালটা নিয়ে তৈরি হয় কি, যে 8টা ইলেকট্রন। তো মেইন কথা হচ্ছে কি এখানে, যে আউটার যে অরবিটাল আছে, কোন একটা অ্যাটম ধরে নিলাম আমি, এটা একটা এ অ্যাটম। ঠিক আছে, এর যে অরবিটাল গুলো আছে সেই অরবিটাল গুলোর বাইরের যে অরবিটালটা, সেই অরবিটালের 8টা ইলেকট্রন থাকা চাই। এই 8টা ইলেকট্রন থাকলে সেটা স্টেবল অবস্থায় থাকবে। এই যে দেখো, এখানে দেখতে পাবো আমরা যে এখানে যে আছে সোডিয়াম, এটা তো সবাই চিনবে তোমরা, সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের পাশে আরেকটা আছে সেটা হচ্ছে ক্লোরিন, এটাও সবাই চিনবে, ক্লোরিন। কিন্তু মেন কথা হলো এখানে একটা খেল আছে, সেই খেলটা দেখো। এর আউটার অরবিটালে আছে কি একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রন কি করবে, এ আনস্টেবল অবস্থায় আছে কোন রকম। সবাই চায়, অক্টেট রুলস অনুসারে কি বলছে, যে আউটার যে অরবিটাল আছে সেই আউটার অরবিটালে আমাকে 8টা ইলেকট্রন রাখতে হবে। কিন্তু এর আউটার অরবিটালে কি আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে ই কি করবে, হয় একটা ইলেকট্রন যদি এ কোন রকম ভাবে রিলিজ করে দেয়, একটা ইলেকট্রন যদি রিলিজ করে দেয় এখানে, তাহলে এই অরবিটালটা থাকবে না। তো তার পরবর্তী যে অরবিটালটা আছে সেখানে দেখো 8টা ইলেকট্রন আছে, তো 8টা ইলেকট্রন আছে, তার মানে কি এই স্টেবল অবস্থায় থাকবে। তাহলে এ যদি সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হয়ে যায় একটা ইলেকট্রন রিলিজ করে, তাহলে কি হবে, স্টেবল অবস্থায় থাকবে। তো এর সোডিয়ামের যেটা ক্যারেক্টারিস্টিক, সেটা হচ্ছে যে সব সময় ইলেকট্রন রিলিজ করবে, তাহলে স্টেবিলিটি পাওয়ার জন্য। অপর ক্ষেত্রে আমরা দেখব ক্লোরিন আছে। এখানে ক্লোরিনের আউটার অরবিটালে আমরা ইলেকট্রন দেখব, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, 6টা, 7টা। তো 7টা ইলেকট্রন আছে। এ কি করবে আবার, যখন 7টা ইলেকট্রন থাকবে তখন অক্টেট রুলস অনুসারে কি বলছে, অক্টেট রুল বলছে আমাকে 8টা ইলেকট্রন রাখতে হবে, যে কৌশলী হোক আমাকে 8টা ইলেকট্রন রাখতে হবে। তাহলে কি করবে, এখানে ইলেকট্রন দিতে হবে না নিতে হবে বলো। যদি এখানে একটা ইলেকট্রন তুমি দাও, বাইরে বের করে দাও, রিলিজ করো, তাহলে কি হবে, এখানে 6টা ইলেকট্রন হয়ে গেল। তাহলে তো আরো আনস্টেবল হয়ে গেল জিনিসটা, না আনস্টেবল হয়ে গেল। তো এ তখন কি করবে, বাইরে থেকে যে কোনো ভাবে একটা ইলেকট্রনকে তার অরবিটালে নিয়ে আসবে, যেভাবেই হোক একটা অরবিটালে নিয়ে আসবে। তাহলে কটা হবে আউটার অরবিটাল, 8টা। শান্তি। ও যখন 8টা পেয়ে গেল তার আউটার অরবিটালে,
তাহলে ও শান্তি স্টেবল হয়ে গেল। তার জন্য এখানে তোমাদের দেখতে হবে যে আউটার অরবিটালে কোন রকম ভাবে ইলেকট্রন যেন আসা চাই ক্লোরিনের ক্ষেত্রে। তাহলে এটা যদি কোনো ফ্রি ইলেকট্রন থাকে কেউ একে দেয়, যেমন এখানে দেখো এখানে সোডিয়াম কি করেছে, এখানে সোডিয়াম ইলেকট্রন রিলিজ করেছে। তাহলে এই ইলেকট্রনটা যদি আমি এখানে ট্রান্সফার করে দিতে পারি তাহলে কি হবে, এর 8টা হয়ে গেল, এরও 8টা হয়ে গেল, এও শান্তি ও শান্তি। ঠিক আছে, তো এটা হচ্ছে অক্টেট রুলস। সেম এখানেও আউটার অরবিটালে 0 অ্যাটম আছে। আর এখানে দেখতে পাবো আমরা যে অক্সিজেনের ক্ষেত্রে হয় কি যে এর চারিপাশে কটা ইলেকট্রন আছে দেখিনি, 1 2 3 4 5 6, এর 6টা আছে। এরও ক্ষেত্রে আমরা দেখব, এই অ্যাটমের ক্ষেত্রে আমরা দেখব যে 6টা আছে। এরা দুটো করে যদি ইলেকট্রন শেয়ার করে নেয় একে অপরে, দেখো এর এই অক্সিজেন ধরে নিলাম, এর নাম দিয়ে দিলাম মলিকুল এ, এর অ্যাটম দিয়ে দিলাম বি। তাহলে এর যে বাইরের ইলেকট্রন আছে দুটো, এ ওকে শেয়ার করছে, আর বি এর যে বাইরের ইলেকট্রন আছে এই দুটো সে একে শেয়ার করছে। তার মানে এরা দুজন মিলে শেয়ারিং করে স্টেবিলিটি গেইন করছে। ঠিক আছে, তো এই মানে যে কোনো ভাবে আমাদের মনে রাখতে হবে যে অক্টেট রুলে আউটার অরবিটালে যে 8টা ইলেকট্রন থাকা দরকার সেটা রাখতে হবে। সেম ক্ষেত্রে এখানেও আছে। কিন্তু কিছু কিছু থাকে সব জায়গায়, মানে কেমিস্ট্রির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে যতগুলো রুলস আছে রুলস এর থেকে এক্সেপশন জিনিসটা বেশি আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর সেই এক্সেপশনটাই কি আসবে, এক্সামে আসবে। তাহলে আমাদের কিছু কিছু জিনিস খুব ভালোভাবে মনে রাখতে হবে যে এক্সেপশন গুলো কি কি আছে। এখানে একটা দেখো নাইট্রিক অক্সাইড, এই নাইট্রিক অক্সাইডে আমরা একটু আগে কি বললাম যে আমরা বাইরের যে আউটার অরবিটালটা আছে সেই আউটার অরবিটালে আমাকে 8টা ইলেকট্রন বজায় রাখতে হবে। কিন্তু এখানে দেখো এখানে দুটো এর শেয়ারিং করেছে ধরে নিলাম। ঠিক আছে, তো একটু পরেই পড়াবো আমি সেটা। তো এখানে বন্ডিং এর মাধ্যমে 4টা ইলেকট্রন হচ্ছে এর আউটার অরবিটালে, এখানে আছে দুটো, এখানে আছে একটা, 3টা হলো। আর এই 4টে ইলেকট্রন এ শেয়ার করছে, এও শেয়ার করছে, অক্সিজেনও শেয়ার করছে। তাহলে টোটাল কটা ইলেকট্রন হচ্ছে এরা আউটার অরবিটালে, দুটো, আর এখানে একটা, 3টে, আর এখানে 4টা, টোটাল কতটা হলো 7টা। তো একটু আগেই আমরা পড়লাম কি যে অক্টেট রুলস অনুসারে বলছে যে আউটার অরবিটালে 8টা ইলেকট্রন থাকা দরকার, কিন্তু এখানে তো 7টা। তো এটাই হচ্ছে কেমিস্ট্রির এক্সেপশন। এক্সেপশন সব সময় বজায় রাখতে হবে। বেশি করে কেমিস্ট্রির ক্ষেত্রে এক্সেপশন গুলো স্টার মার্কে রাখতে হবে সব সময়, কারণ যে এই এক্সেপশন গুলোই বেশিরভাগ করে জিজ্ঞেস করে। এখানেও সেই রকম নাইট্রাস অক্সাইডের ক্ষেত্রেও সেই রকম, এর যে আউটার অরবিটাল আছে নাইট্রোজেনের, এই নাইট্রোজেন অরবিটালে এখানেও আছে 7টা ইলেকট্রন। তাহলে এখানে এক্সেপশন ভাবে কাজ করছে অক্টেট রুলসে। তারপর আরেকটা এক্সেপশন দেখে নেব আমরা। এই এখানে আছে PF5, এখানে কটা ইলেকট্রন আছে, একটা বন্ডিং এ দুটো ইলেকট্রন থাকে, একটা কোভালেন্ট বন্ডে দুটো ইলেকট্রন থাকে, মাথায় রাখবে, একটু পরেই পড়াচ্ছি, দুটো ইলেকট্রন থাকে। তাহলে দেখো যে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, কটা হলো টোটাল 5টা, 5 দিয়ে 10টা হয়ে গেল। তাহলে অক্টেট রুলস এখানে ফেল করছে যে 8 এর অধিক হয়ে যাচ্ছে, মোর দ্যান 8, মোর দ্যান 8।
তো এখানে কিন্তু অক্টেট রুল কাজ করছে না। কোশ্চেন একটা আছে এখানে, কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন 2023 এর। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটাতে কি বলছে, among the following the total number of species not having 8 electron around central atom in its outermost shell। outermost shell এ বলছে যে কোনটাতে 8টা ইলেকট্রনের 8টা নট 8 হ্যাভিং, মানে 8টার বেশি বা কম আছে কিন্তু 8টা নেই, সেটা মনে রাখতে হবে। তো এখানে দেখো NH3 কি আছে, এর যদি আমি দেখতে যাই তাহলে কি দেখতে পাবো, একটা লোন পেয়ার দেখতে পাবো HH। তাহলে এর কটা আছে, এর আমরা জানি যে দুটো করে ইলেকট্রন থাকে, একটাতে দুটো করে ইলেকট্রন থাকে। তো কটা হলো, 6টা, 6 দিয়ে 8, এখানে দুটো 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 6টা, আর এখানে দুটো, কটা হলো 8টা। তাহলে এটা অক্টেট রুল ফুলফিল করছে। AlCl3 এখানে কটা হবে বলো, অ্যালুমিনিয়ামের কটা থাকে লাস্টে, AlCl3 এর ফর্মুলাটা আঁকো, কি হবে, Cl Cl Cl। তাহলে এখানেও তুমি 8টা, কোনটাতে মিলবে না সেটা হচ্ছে বেরিলিয়াম। দেখো বেরিলিয়াম ক্লোরাইড যে এখানে আছে BeCl2, BeCl2 এর ক্ষেত্রে কি হচ্ছে, দুটো দুটো থাকছে Cl Cl। তাহলে কটা হলো, টোটাল 4টা হয়ে যাচ্ছে এখানে, তাহলে এটা থাকছে না। সেম ক্ষেত্রে PCl5, একটু আগে দেখালাম PF5 এর, ওটাই হচ্ছে PCl5। তাহলে এই দুটো, একটা হচ্ছে মোর দ্যান 8, না সরি, একটা হচ্ছে লেস দ্যান 8, 8 এর কম থাকছে মানে 4টা থাকছে, আর এটার ক্ষেত্রে হচ্ছে মোর দ্যান 8, এখানে 8টার বেশি থাকছে, 10টা থাকছে। তারপরে চলে আসলাম আয়নিক বন্ড। আয়নিক বন্ড মতলব কি, যে এর যে বাইরের অরবিটালটা আছে, এর বাইরের অরবিটালটা হচ্ছে একটা, যে একজন ইলেকট্রন ছাড়বে আর একজন ইলেকট্রন নিবে, এটা হচ্ছে আয়নিক রুলস এর, আয়নিক বন্ডের ফর্মুলা। সেটা এর যে আউটার অরবিটাল আছে, এর আউটার অরবিটালে থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিল। কেন ছাড়বে, প্রশ্ন হলো যে কেন ছাড়বে, না তো ও নিজে স্টেবিলিটি গেইন করার জন্য ছাড়বে। সবসময় কোনো অ্যাটম নিজে থেকে কোনো ইলেকট্রন ছাড়ে না বা কোনো ইলেকট্রন নেয় না, পিছনে একটা বিশাল বড় মানে স্বার্থ থাকে। সেই স্বার্থটা হলো কি, স্টেবিলিটি। স্টেবিলিটি, আউটার অরবিটালের একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রন কি করবে, ছাড়বে, ছেড়ে দিল। তার পরবর্তীতে দেখো কটা আছে, দুটো 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 দুটো, মানে 4 দিয়ে 8টা আছে। সো এই 8টাতে অক্টেট রুলস অনুসারে আমরা কি করলাম, যে আউটার অরবিটালে যদি 8টা থাকে তাহলে সেটা আমরা কি করব, স্টেবিলিটি বেশি পাবে। তাহলে এখানে একটা যদি ছেড়ে দেয় তাহলে স্টেবিলিটি পাচ্ছে সোডিয়াম, সো এখানে এই ইলেকট্রন ছাড়বে। এবার কথা হলো যে এর ফ্লোরিনের যে আউটার অরবিটাল আছে, দেখো ভালো করে, এর আউটার অরবিটালে কটা আছে, 6টা আছে, আর এখানে একটা কটা হলো, 7টা। ফ্লোরিন চাইবে যে আমাকে কেউ একটা ইলেকট্রন দিয়ে দাও, যদি আমি যতক্ষণ না একটা ইলেকট্রন পাচ্ছি ততক্ষণ আমি স্টেবিলিটি পাচ্ছি না। তো এই দিক থেকে সোডিয়াম কি করছে, ওকে একটা ইলেকট্রন দিয়ে দিচ্ছে, যে ভাই তুই নিয়ে নে একটা ইলেকট্রন। তারপরে কি হলো, এ একটা ইলেকট্রন দিল, এ আর একটা ইলেকট্রন এর কাছ থেকে নিল, তারপরে এরা দুজনে একটা কম্পাউন্ড তৈরি করে দিল, আর সেটা হলো স্টেবল। বোঝা গেল? তো আয়নিক বন্ড এইভাবেই তৈরি হয়, দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হলো, দুজনের মধ্যে একটা বন্ডিং তৈরি হচ্ছে। তো আমরা কি দেখছিলাম, যে এখানে একটা ইলেকট্রন ছাড়ছে, এখানে একটা ইলেকট্রন নিচ্ছে, তার মানে এরা কি, একজন দিচ্ছে আর একজন নিচ্ছে, তার ফলে যে বন্ডিংটা তৈরি হচ্ছে এক অপরের মধ্যে, সেটা হচ্ছে আয়নিক বন্ড। আয়োনাইজেশন, এ আয়নিক হলো, দেখো এখান থেকে সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছাড়ে, রিলিজ করে, তাহলে কি হবে, সোডিয়াম প্লাস, ঠিক আছে, এটা কি আয়ন, মাথায় রাখবে, এটা কি হলো, আয়ন, আয়োনাইজড হলো সোডিয়াম। এ কি হলো, দেখো ফ্লোরিনের ক্ষেত্রে, ফ্লোরিন কি করলো, এখান থেকে এই যে সোডিয়াম ইলেকট্রনটা ছেড়েছে, সেই ইলেকট্রনটা নিজের অরবিটালে গেইন করলো। তারপরে কি হলো, ফ্লোরিন এতক্ষণ
গ্রাউন্ড স্টেটে ছিল, গ্রাউন্ড স্টেট থেকে যখন একটা ইলেকট্রন নিল তার ফলে কি হলো, ফ্লোরিন মাইনাস, এটাও তো আয়ন। তাহলে দুজন মিলে আয়নাইজড হয়ে, একে অপরে দুজন মিলে আয়নাইজড হয়ে কি করছে, বন্ড তৈরি করছে একটা, সেটা হচ্ছে কি আয়নিক বন্ড। এখানে দেখো, এখানে কতগুলো এক্সাম্পল আছে দেখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে কি ম্যাগনেসিয়াম থেকে আয়নাইজ হয়ে কি হচ্ছে, ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে, এ কি করলো, একটা ইলেকট্রন রিলিজ করলো। আয়নাইজেশন এনার্জি, মানে আয়নাইজেশন এনার্জি হচ্ছে সেটা যেটা এই যে গ্যাসিয়াস স্টেটে আছে ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম গ্যাসিয়াস স্টেট থেকে আয়নাইজ স্টেট করার জন্য এখানে কিছুটা এনার্জি আমাকে দিতে হবে। বিনা এনার্জিতে কোনো কিছু কাজ হয় না, তাহলে এখানে আমাকে এনার্জি দিতে হচ্ছে। সেই এই যে এনার্জিটা আমি বাইরে থেকে দিচ্ছি সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি। বোঝা গেল? সেই রকম হিসাবে এই যে এক্স এক্স আছে, এ ইলেকট্রন গেইন করছে, এক্স মাইনাসে পরিণত হচ্ছে, ঠিক আছে? কেউ একজন দিচ্ছে এবং কেউ একজন নিচ্ছে, তার ফলে যে বন্ডিং তৈরি হচ্ছে সেটা হচ্ছে আয়নিক বন্ড। এরপরে চলে আসবো কোভালেন্ট বন্ড। কোভালেন্ট বন্ডের আগে তোমাদের একটা ভালো করে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি এই যে একটা দেখতে পাচ্ছ ওয়াল তৈরি হয়েছে, এটাকে অ্যাভয়েড করে যাও, এটাতে কোনো নেই। মেন আমার উদ্দেশ্য হলো যে জিনিসটা দেখা, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে একটা ওয়াল, দেখো ভালো করে দেখো, দুটো ওয়াল আছে এখানে মিডিলে, একটা হচ্ছে এই দিকটা আর একটা হচ্ছে এই দিকটা, ঠিক আছে? বেশিরভাগ শহরাঞ্চলের দিকে একটা জিনিস দেখতে পাবে যে জায়গা বাঁচানোর জন্য কি করে, একজন একটা ওয়াল দেয়, তার পাশে আরেকজন একটা ওয়াল দিয়ে দেয়। তো কি এখানে লাভ হয়, দুজন বাড়িওয়ালার দুজনেরই লাভ হয়, যে দুজনেরই স্পেস বাঁচে এবং যে ওয়ালটা তৈরি হয় সেই ওয়ালটা কিন্তু দেখো মজবুত ভাবে তৈরি হয়, ডবল ভাবে তৈরি হয়। তাহলে এখানে কার লাভ হচ্ছে, দুজনেরই লাভ হচ্ছে। এরও যতটা ইউজ করতে পারছে, এই মজবুতিটা আছে ব্যারিয়ারটা, সেটা এই বাড়িওয়ালা একটা ধরে নাও যে এইদিকে বাড়িওয়ালা আছে এ, এইদিকে বাড়িওয়ালা আছে বি, ঠিক আছে? তো দুজনেরই মিডিলে যখন ও একটা দিয়েছে ওয়াল, এও একটা ওয়াল দিয়েছে, দুজনেই ওয়াল মিলিত ভাবে দিয়ে মিউচুয়াল ভাবে দিয়ে কি করেছে, একটা মোটা ওয়াল তৈরি করেছে। কেন, যে এই মোটা ওয়ালটা থাকলে কি প্রোটেকশন থাকবে, দুই বাড়িরই প্রোটেকশন থাকবে। মিউচুয়ালি, মিউচুয়ালি কথাটা মনে রাখবে, মিউচুয়ালি মানে সম্মত ভাবে দুজনে এই ওয়ালটা তৈরি করেছে, তাহলে একটা ভালো বন্ডিং আছে এদের মধ্যে বলে এই জিনিসটা টিকে আছে, যদি না থাকে তাহলে টিকে থাকবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার চলো মেন টপিকে, সেটা হচ্ছে কি যে কোভালেন্ট বন্ড। এখন আয়নিক বন্ডে আমরা দেখলাম কি একজন ইলেকট্রন দিচ্ছে আরেকজন ইলেকট্রন নিচ্ছে, একে পুরো একেবারে ট্রান্সফার করছে যে হ্যাঁ ভাই তুই নিয়ে নে, আর ও বলছে ভাই আমাকে দিয়ে দে, তার ফলে যে বন্ডিংটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তোমার আয়নিক বন্ড। কিন্তু কোভালেন্ট বন্ডে কি হয়, যে ভাই আমার জিনিস মানে আমার, এখানে আমি তোকে দেব না কোনো মতে। হ্যাঁ একটা কাজ করতে পারিস বন্ধুত্বের খাতিরে, যে চল কি করলাম আমি, আমার জিনিসটা তুই শেয়ার করে নে, এই জিনিসটা তুই ইউজ কর, কিন্তু জিনিসটা আমার, তোকে যদি আমি মন করি সেখান থেকে আমি ফিরিয়ে নিতে পারবো, তোকে আমি নাও দিতে পারি। এই জিনিসটা হচ্ছে কেমিক্যাল কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে, যে এর দেখো এর ক্লোরিনের আউটার অরবিটালে আছে কতটা, দুটো, দুটো চারটে, চারটে দুই ছটা, আর এখানে আছে একটা, সাতটা। এই ক্লোরিনের আছে দেখো কত, দুটো, তিনটে, পাঁচটা, সাতটা। এরা ওপরে কথা বলা বলি করছে, ভাই দেখ তোরও আউটার অরবিটালে হচ্ছে সাতটা ইলেকট্রন, আমারও আউটার অরবিটালে হচ্ছে সাতটা ইলেকট্রন। তো মিউচুয়ালি কি এক কাজ কর, যেহেতু স্টেবিলিটি গেইন করতে হবে, মেন উদ্দেশ্য কি যে স্টেবিলিটি না হলে দুজনেই স্থির থাকতে পারছি না, তাহলে এখানে কি করবে, এ বলবে যে ভাই এক কাজ কর, আমার একটা ইলেকট্রন তোকে দিচ্ছি, মানে পুরোপুরি দিচ্ছি না, আমার অরবিটালই থাকবে, কিন্তু তুই এটাকে শেয়ার করতে পারিস। এ বলছে ঠিক আছে ভাই আমার একটা ইলেকট্রন আছে, তুইও এটাকে শেয়ার কর, আমি এটাকে শেয়ার করি, দুজন মিলে শেয়ার করি। তার ফলে কি যে এর যে এর অরবিটালে একটা ছিল, এ যখন একে শেয়ার করতে দিবে তাহলে কি হয়ে যাবে, দুটো হয়ে যাবে। এই ক্লোরিনের যে গ্রিন কালারের ক্লোরিনটা আছে দেখো, এই ক্লোরিন যখন রেড কালারের এই ইলেকট্রনটা নেবে তখন এও শেয়ার করবে, তাহলে এরও আউটার অরবিটালে কটা হয়ে যাবে, আটটা হয়ে যাবে। এখানে দেখো জিনিসটা ভালো করে আছে, সেটা হচ্ছে এর যে ক্লোরিনটা আছে, এই ধরে নাও যে এটা ক্লোরিনের নাম দিয়ে দিলাম আমি এ, এটা ক্লোরিনের নাম দিয়ে দিলাম বি। এ ক্লোরিনের আউটার ইলেকট্রনটা কোনটা, এই লালটা, লাল কালারেরটা। এর কোনটা,
এই ব্লু কালারেরটা, নীল কালারেরটা। কিন্তু দেখো কেমিক্যাল না সরি আয়নিক বন্ডে কি হয়েছিল যে পুরো ইলেকট্রনটা দিয়ে দিয়েছিল, পুরো ইলেকট্রনটা দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে শুধুমাত্র ইউজ করতে দিচ্ছে। আমার জিনিস মানে আমার, আমি কোনো মতে দিব না, ইউজ করতে পারিস কিন্তু আমি কোন রকম ভাবে দিব না। এ আর বি হচ্ছে দোনো বন্ধু, ইউজ করতে পারি। এও এবার দেখো কটা হচ্ছে, দুটো, দুটো চারটে, ছটা, আর এই পুরো দুটো ইউজ করছে, আটটা হয়ে গেল। সেম ক্ষেত্রে এরও ক্ষেত্রে হয়ে যাবে আটটা। তাহলে দুজন মিলে কি হবে, দুজন মিলে স্টেবিলিটি পাচ্ছে, তাহলে সিএল টু ফরমেশন করছে এবং স্টেবল থাকছে। তাহলে কেমিক্যাল না সরি কোভালেন্ট বন্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একে অপরের ইলেকট্রনটা শেয়ার করছে কিন্তু কোন রকম ভাবে দিয়ে দিচ্ছে না। শেয়ারিং এর মাধ্যমে যে বন্ডিংটা তৈরি হচ্ছে সেটাকে বলা হয় কোভালেন্ট বন্ড। এখানে দেখতে পাবো আমরা CH4, CH4 দেখো কার্বনের আউটার অরবিটালে কটা আছে দেখো, হাইড্রোজেনের কটা আছে, একটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, আর এই হচ্ছে একটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এ একটা করে দিচ্ছে, এও একটা দিচ্ছে, এও একটা দিচ্ছে, এও একটা দিচ্ছে। তাহলে চারটা হাইড্রোজেন কি করছে, কার্বনকে চারটা ইলেকট্রন শেয়ার করতে দিচ্ছে। আর কার্বনের আউটার অরবিটালে চারটা আছে, ওই কার্বন কি করছে, তাদের নিজেরও যে চারটা ইলেকট্রন আছে সেই চারটা ইলেকট্রনকে হাইড্রোজেনদের শেয়ার করতে দিচ্ছে। তার ফলে যে বন্ডিংটা তৈরি হচ্ছে দুজনের মধ্যে, দেখো এই যে বন্ডিংটা তৈরি হচ্ছে, এই বন্ডিংটাকে বলবো আমরা কোভালেন্ট বন্ড। বুঝা গেল? সেম ক্ষেত্রে এখানেও আছে। সব কোভালেন্ট বন্ডেরই এক্সাম্পল। এরপরে আছে কোঅর্ডিনেশন বন্ড। কোঅর্ডিনেশন বন্ডের ক্ষেত্রে দেখা যাবে কি যে কেউ অ্যাকসেপ্টার থাকবে এবং কেউ ডোনার থাকবে। কারো বাইরের ইলেকট্রন কি আছে, বেশি আছে, তো কি কি করবে, ওর যার সামনে জন আছে তার কিন্তু খালি থাকবে, যার আউটার অরবিটাল খালি থাকবে, এর খালি আছে, একে বলা হয় অ্যাকসেপ্টার, মানে ও নিচ্ছে। আর যে যার আউটার অরবিটালে ज्यादा ইলেকট্রন আছে, মানে বেশি ইলেকট্রন আছে, তার সে কি করবে, সে যার সামনে জনের যে ফাঁকা অরবিটাল আছে সেই অরবিটালে ইলেকট্রন ডোনেট করবে, ওই জন্য একে বলা হয় ডোনার। এর ফলে যে একটা বন্ডিং তৈরি হয় দুজনের মধ্যে, দেখো এ দুটো ইলেকট্রন কাকে দিয়েছে, বি কে দিয়েছে, তার মধ্যে যে বন্ডিংটা তৈরি হয় সেটা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড। এরপরে চলে আসে বন্ড প্যারামিটার, কিছু কিছু আছে। তো বন্ড প্যারামিটার হচ্ছে বন্ড অ্যাঙ্গেল, বন্ড লেন্থ, এই সমস্ত কিছু আছে। বন্ড অর্ডার, বন্ড অর্ডার কোনটাকে বলা হয়, দুটো অ্যাটমের মধ্যে যে বন্ড তৈরি হয়, এখানে একটা আছে তাহলে সেটা হচ্ছে কি বন্ড অর্ডার কত, এক। এখানে যে দুটো আছে তার বন্ড অর্ডার কত, দুই, এটা বন্ড অর্ডার। বন্ড অ্যাঙ্গেল, দুটো বন্ডের মধ্যে, দুটো বন্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে বলা হয় বন্ড অ্যাঙ্গেল। এটা একটা বন্ড আছে, এটা একটা বন্ড আছে, তার মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, এই থিটা অ্যাঙ্গেলটা, এটাকে বলা হয় বন্ড অ্যাঙ্গেল। এগুলো নিয়ে ভালো করে পরে আলোচনা করব। দেখো বন্ড অর্ডারের কিছু বললাম, যে বন্ড অর্ডার দুটো মলিকুলের মধ্যে হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যে একটা আছে, তাহলে এর বন্ড অর্ডার কত, এক। এর ক্ষেত্রে অক্সিজেনের মধ্যে দুটো আছে, বন্ড অর্ডার কত, দুই। এর তিনটে আছে নাইট্রোজেনের মধ্যে, বন্ড অর্ডার হচ্ছে থ্রি। এখানে দেখো হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন মানে হচ্ছে কি যে দুটো অ্যাটম আছে, অ্যাটমিক অরবিটাল আছে, স্লাইটলি ডিফারেন্ট এনার্জি, সেম বা স্লাইটলি ডিফারেন্ট এনার্জি যদি থাকে, তাহলে এই স্লাইটলি ডিফারেন্ট এনার্জির মধ্যে দুজন মিলে হাইড্রো
দুজন মিলে বন্ড দুটোকে একটা কি করে, দুটো বন্ড তৈরি করে, সেটা হাইব্রিডাইজ বন্ড, সে ইকুয়াল এনার্জিতে পরিণত করে। হয়তো ধরে নাও যে এর এনার্জি আছে কত 10, এর এনার্জি আছে কত 11, স্লাইটলি ডিফারেন্ট আউটার অরবিটালে, কিন্তু এরা কি করে মিউচুয়ালি ইন্টারঅ্যাকশন করে একটা যে বন্ড তৈরি করে দুজনের মধ্যে, সেটা হচ্ছে হাইব্রিডাইজ বন্ড। ঠিক আছে, এটা হাইব্রিডাইজেশন। এই হাইব্রিডাইজেশন বের করার কতগুলো টাইপ আছে হাইব্রিডাইজেশন, সে যেমন এস আর পি অরবিটালের ক্ষেত্রে থাকে sp, sp2, sp3, এইদিকে sp_d মিলে তৈরি করে dsp2, sp3d, dsp3, sp3d2, d2, sp3। এসব নিয়ে ভালোভাবে আলোচনা করব তোমাদের সাথে, অসুবিধা নেই। তারপরে দেখা যাচ্ছে কিছু উদাহরণ দেখিয়ে দিই তোমাদের ক্ষেত্রে, যেমন হচ্ছে 2s এবং 2p স্লাইটলি ডিফারেন্ট থাকে, লগভগ একই থাকে এনার্জি, তো ওরা দুজন মিলে কি করে হাইব্রিডাইজেশন করার ফলে সেম এনার্জিতে পরিণত করে, দিয়ে হাইব্রিডাইজ তৈরি করে কি করে এরকম একটা হাইব্রিডাইজেশন ফর্ম করে নেয়, ইলেকট্রন একে অপরের ক্ষেত্রে দিয়ে জয়েন্ট হয়। হাইব্রিডাইজেশন বের করারও কিছু কিছু ট্রিক আছে, যে কিছু কিছু দেখেই হাইব্রিডাইজেশন বের করা যাবে। তোমাদের উদাহরণ দিয়ে আমি কিছু একটা দেখিয়ে দিই কিভাবে ওগুলো করবে। উদাহরণস্বরূপ দেখো, কোশ্চেন দেখো, এখানে আছে উদাহরণ দিয়ে, কোশ্চেন না দেখে মেন কথা হলো কি, যে এখানে লেখা আছে কি, দ্য হাইব্রিডাইজেশন অফ অ্যাটমিক অরবিটাল অফ দ্য নাইট্রোজেন ইন NO2 প্লাস, NO3 মাইনাস, NH4 প্লাস। এবার হচ্ছে সলিউশন দেখো, সলিউশনটা তোমাদের দেখিয়ে দিই, না হলে বুঝতে পারবে না। এখানে দেখো সলিউশন, আমি সলিউশনটা নিয়েছি কারণ যে সলিউশনটা দেখে তুমি বুঝতে পারবে যে কতক্ষণে সলভ করবে। এর ফর্মুলা হচ্ছে কি, যে হাফ ইনটু ভ্যালেন্স ইলেকট্রন প্লাস মোনো অ্যাটমিক মোনোভ্যালেন্ট যে অ্যাটম থাকে সেটা, সরি, প্লাস মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর্মুলা। এবার হচ্ছে কি, যে এতগুলো জিনিস বসিয়ে আমি নিচে যখন পেপার সলভ করব তখন সম্ভবই না, কারণ আমাকে দেখে দেখেই বলতে হবে। আমি তোমার বলতে পারি 5 সেকেন্ডে এগুলোর অ্যান্সার করে দেখিয়ে দিতে পারবে তোমরা। এমন একটা ট্রিক বলবো যে 5 সেকেন্ডে, পেন চালাবো না, কোনো রকমের কিছু করবো না, জাস্ট একটা ট্রিক দেবো, সেই ট্রিক দেখে তোমরা 5 সেকেন্ডে এটাকে বের করে দিতে পারবে যে কোনটা কি হবে। কিভাবে বের করবে সেই ট্রিকটা বলি তোমাদের। ডাইরেক্ট ট্রিকে এইভাবে বসিয়ে বের করতে অনেক সময় লাগবে, তোমরা এভাবে তো বের করতে পারবে অবশ্যই, তাহলে আমার আর কোনো দরকার ছিল না। তাহলে ডক্টর এম এ মানেই হচ্ছে কি, যে শর্ট ট্রিকের রাজা। তো এখানে দেখবো যে NO2 প্লাস, ঠিক আছে, NO2 প্লাস, আমি নাইট্রোজেনের কটা থাকে আউটার অরবিটালে, 5টা থাকে। এখানে প্লাস মানে কি, নাইট্রোজেনের উপরে প্লাসটা বসছে, তাহলে কটা হয়ে গেল, এখানে হচ্ছে 5টা। যদি নাইট্রোজেনের আউটার অরবিটালে 5টা ইলেকট্রন থাকিয়ে রে বাবা, তাহলে কি হবে, একটাকে বের করে দাও, তাহলে কটা বাঁচলো, 4টা বাঁচলো আউটার অরবিটালে। কটা বাঁচলো আউটার অরবিটালে, 4টা বাঁচলো। ঠিক আছে, যখন ডাইভ্যালেন্ট থাকবে, যখন অক্সিজেন থাকবে, মনে রাখবে দুটো জিনিস মনে রাখবে, যখন ডাইভ্যালেন্ট থাকবে, ঠিক আছে, তো মনোভ্যালেন্ট বা ডাইভ্যালেন্ট যাই হোক, সেন্ট্রাল অ্যাটমের ডাইভ্যালেন্টের ক্ষেত্রে এটা বেশি কাজ করবে। সেন্ট্রাল অ্যাটমে দেখবে যে তাহলে কটা বাঁচলো, এখানে 4টা বাঁচলো, 4/2 করে দাও, কত আসলো, 4/2 করলে কত আসবে, 2 আসবে। 2 এর মধ্যে কত হবে, একটা এস, বাকিগুলো পি, তাহলে কি হয়ে গেল, একটা এস, বাকিগুলো পি। তাহলে এখানে কি হবে, ট্রিকের মধ্যে কোন রকম পেন না চালিয়ে বলে দিতে পারবো NO2 প্লাস, তাহলে কি নাইট্রোজেন উপরে প্লাস আছে, তা আউটার অরবিটাল থেকে 5টা ছিল, একটা বেরিয়ে গেল, 4টা থাকলো, 4/2 2, তাহলে একটা এস একটা পি।
তাহলে দেখো কোনটা অ্যান্সার হবে, sp আসলো। আবার দেখো এটারও ক্ষেত্রে লিখে দিই, NO2 NO3 মাইনাস, কি হবে, আউটার অরবিটালে 5টা থাকে, থাকে কিনা, আউটার অরবিটালে 5টা থাকে, মাইনাস মানে কি একটা নিয়েছে, তাহলে কটা হয়ে গেল, আউটার অরবিটালে কটা হয়ে গেল, 6টা হয়ে গেল। তাহলে 6 বাই, একদম ট্রিক, সোজা ট্রিক কি, যে 6/2, 6/2 কত আসলো, 3, 3 এর মধ্যে আমি সর্বপ্রথমে বলেছি একটা এস বাকিগুলো পি, একটা এস বসাও, বাকি দুটো পি, p2। তাহলে নেক্সট চলো কি আছে দেখো, sp2 মিলেছে। ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই সব কোশ্চেনে অ্যানসার করে দিতে পারবে। যদি এই সমস্ত কোশ্চেনের অ্যানসার করার জন্য 1 মিনিট সময় নিতে হয় তাহলে আর নিট দেওয়ার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে কি, যে আরেকটা দেখাচ্ছি তোমাকে, বাকিগুলো দেখো, বাকিগুলো ফাটাফাট করে দিতে পারবে, ফাটাফাট। সেটা কি আছে দেখো, NH4+, NH4+ মানে কি, NH4+ মানে কি, 4টা আছে এর বাইরে আছে 4টা, এরা কটা আছে এখানে, ডাইভ্যালেন্টের ক্ষেত্রে অক্সিজেনের কোনো রকমের কিছু রাখিনি, কিন্তু যখন মনোভ্যালেন্ট হবে, হাইড্রোজেন যখন, যেমন মনোভ্যালেন্টের ক্ষেত্রে কি আসবে, 4টা আছে, তাহলে 4টা অ্যাড করে দাও, কত হলো 8, 8/2 কত আসবে 4 আসলো। তাহলে কি 4 মানে বলেছি একটা এস বাকিগুলো p3, একটা এস বাকিগুলো p, তাহলে দেখো sp3 হলো। ট্রিকের মাধ্যমে ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই সমস্ত কাজ করতে পারবে। তারপরে চলে যাই আরেকটা কোশ্চেন দেখে নাও, কি বলছে, BF3 পেন না চালিয়েও অ্যানসার করা যাবে। BF3 is a planar electrodeficient compound hybridization and the number of electrons around the central atom। কি বলছে, যে এর হাইব্রিডাইজেশন বলো বি এর, এবং তার অ্যারাউন্ডে কতটা ইলেকট্রন আছে সেটা বলো। তাহলে BF3 মানে বি প্ল্যানার থাকে, এফ 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 একটা ভ্যাকান্ট অরবিটাল থাকে, ঠিক আছে। তাহলে দেখতে পাবো যে কটা আছে, 6টা হচ্ছে। এই ভ্যাকান্ট অরবিটালটাকে ধরতে হয়, এর ক্ষেত্রে একটা বন্ডিং ধরতে হয়, তাহলে কত হলো, 4টা হচ্ছে, 4টা মানে কি sp3। ইলেকট্রন কটা থাকছে, ইলেকট্রন কিন্তু দেখো এখানে কোনো ইলেকট্রন নেই, এখানে যে ভ্যাকান্ট অরবিটালটা আছে, ভ্যাকান্ট অরবিটালটাকে হাইব্রিডাইজেশনের সময় আমাকে একটা বন্ড হিসেবে ট্রিট করতে হবে, বন্ড হিসেবে ধরতে হবে, কিন্তু ইলেকট্রন যেহেতু নাই সেহেতু আমরা ইলেকট্রন কাউন্ট করবো না। কিন্তু এখানে কি বলেছে, সেন্ট্রাল অ্যাটমের পাশে কটা ইলেকট্রন আছে সেটা বলো, তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, 6টা, তার মানে আমার অ্যানসার হয়ে যাবে কি sp3, আউটার অরবিটালে 6টা আছে, সো 6টা হয়ে গেল। নেক্সট মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি হচ্ছে সবথেকে ভাইটাল জিনিস কেমিক্যাল বন্ডিং এর মধ্যে, এবং এই ভাইটাল জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। সবথেকে বড় কথা হলো যে এই মলিকুলার অরবিটাল থিওরি কেন আসলো, আসার পিছনে কতগুলো কারণ আছে। যখন ভিভিটি ভ্যালেন্স বন্ড থিওরি কি করলো, ফেল করে গেল। কি জন্য ফেল করে গেল, না তো ভ্যালেন্স বন্ড থিওরিতে যে অক্সিজেনের যে প্যারাম্যাগনেটিক নেচার আছে, ডি ব্লকের যে কম্পাউন্ড আছে, ডি ব্লকের যে কম্পাউন্ড আছে, সেই কম্পাউন্ড গুলোর এক্সপ্লেনেশন ভালো করে হচ্ছিল না ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে। তার ফলে আমরা নিয়ে আসলাম মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরির কতগুলো আমরা জিনিস দেখতে পাবো, প্রিভিয়াসলি দেখে নিই। যে মলিকুলার অরবিটাল থিওরি হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যাটম, এটা হচ্ছে একটা অ্যাটম, অ্যাটম এ, অ্যাটম বি, এদের অরবিটাল, একটা অরবিটাল আছে, এর একটা বাইরের অরবিটাল আছে, এটা দুটো মিলে যে অরবিটাল তৈরি করবে, দুজন মিলে মলিকুলার অরবিটাল তৈরি করবে, মলিকিউল তৈরি করবে, মলিকুলার অরবিটাল তৈরি করবে। মনে রাখবে যতটা অ্যাটমিক অরবিটাল পার্টিসিপেট করবে মলিকুলার অরবিট তৈরি করার জন্য, যতটা অ্যাটমিক তৈরি করবে ততটাই কিন্তু মলিকুলার অরবিটাল তৈরি হবে। ধরে নেন এখানে যদি আরেকটা কোন অ্যাটম সি পার্টিসিপেট করতো এর অরবিটাল নিয়ে, তো এখানে 3টে অরবিটাল মলিকুলার অরবিটাল হয়ে যেত। তাহলে এটা মনে রাখবো ভালো করে, যতটা অরবিটাল পার্টিসিপেট করবে ততটাই কিন্তু মলিকুলার অরবিটাল তৈরি হবে।
এখানে যেহেতু ধরে নাও দুটো নিয়ে চলছি, তাহলে দুটো দেখাচ্ছি, আর দুটো অরবিটাল তৈরি হলো। এই দুটো অরবিটাল তৈরি হওয়ার দুটো যে অরবিটাল তৈরি হয়, একটাকে বলা হয় বন্ডিং অরবিটাল, একটাকে বলা হয় অ্যান্টি বন্ডিং। অ্যান্টি বন্ডিং 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 তখনই ভালোভাবে তৈরি হবে যখন তুমি তোমার যতটা এনার্জি কম রাখবে তখন ভালোভাবে বেশি তৈরি হবে। যখন এনার্জি কম রাখবে তখন ভালোভাবে বন্ডিং তৈরি হবে। যে কোনো ভালো ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে কি, যত এনার্জি, যত রাগ কম রাখবে তত ভালো থাকবে বন্ডিং। রাগ বেশি থাকবে, বন্ডিং ভালো থাকবে না কোনোভাবেই, এটা অ্যান্টি বন্ডিং এ চলে যাবে। তাহলে বন্ডিং পার্টিসিপেট করে, তো বন্ডিং এ থাকে ইলেকট্রন। অ্যান্টি বন্ডিং এ বেশি হাই এনার্জি থাকে, তো এখানে অনেক সময় কি থাকে, ইলেকট্রন ভ্যাকান্ট থাকে। বোঝা গেল? ইলেকট্রন অ্যাটম ওটাই বুঝালাম, যে এখানে একটা অ্যাটম আছে, ধরে নাও এ একটা অ্যাটম। এই দুটো অ্যাটম যখন মিলিত হবে, তার ফলে যে মলিকুলার অরবিটালটা তৈরি হবে। এই তো দেখো, অ্যান্টি বন্ডিং, বন্ডিং, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং। এখানে এনার্জি বেশি থাকে, হাই এনার্জি। এখানে এনার্জি কম থাকে, এখানে বন্ডিং এ সবসময় এনার্জি কম থাকে, অ্যান্টি বন্ডিং এ এনার্জি বেশি থাকে। টাইপস গুলো দেখে নাও। টাইপস হচ্ছে, একটা হচ্ছে সিগমা আর একটা হচ্ছে পাই। এটাকে রিপ্রেজেন্ট করে, যে মলিকুলার যে অরবিটাল গুলো আছে সেটা দুটো ভাবে রিপ্রেজেন্ট করে। এখানে একটা আরেকটা হবে, সেটা হচ্ছে ডেল্টা। সেই ডেল্টাটা কিভাবে রিপ্রেজেন্ট করে, যেটা বন্ডিং হয় সেটার ক্ষেত্রে সিগমা পাই ডেল্টা হয়, কিন্তু অ্যান্টি বন্ডিং এ যেটা রিপ্রেজেন্ট করবো আমরা, সেটা হচ্ছে সিগমা স্টার পাই স্টার ডেল্টা স্টার। এটা হচ্ছে মলিকুলার অরবিটালের রিপ্রেজেন্টেশন। বিহেভিয়ারের কিছু বিহেভিয়ার আছে, যেমন হচ্ছে কি, যে কিছু কিছু বিহেভিয়ার আছে মলিকুলার অরবিটাল থিওরিতে আমরা এক্সপ্লেন করতে পারি। সেগুলো হচ্ছে কি, বন্ড অর্ডার, তারপরে চলে আসছে ডাইপোল মুভমেন্ট, বন্ড অর্ডার, ডাইপোল মুভমেন্ট, ম্যাগনেটিক নেচার, সেটা হচ্ছে কি, ডায়াম্যাগনেটিক और প্যারাম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক আর প্যারাম্যাগনেটিক। ম্যাগনেটিক নেচারটা কিভাবে ডিফাইন্ড হয়, সেটা হচ্ছে কি, যে আউটার অরবিটালে যদি আনফিয়ার্ড ইলেকট্রন থাকে, তাহলে কি হয়, যখন সেটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে আমি পাস করব, তাহলে কি করে, ডিফ্লেক্ট করবে। আর যদি আউটার অরবিটালে ইভেন নাম্বার অফ ইলেকট্রন থাকে, মানে জোড়া ইলেকট্রন থাকে, তাহলে সেটা ডিফ্লেক্ট করবে না। এটা হচ্ছে ম্যাগনেটিক নেচারের ক্ষেত্রে এটাই। বন্ড অর্ডার, সেই বন্ড অর্ডার গুলো বলে দিই, যেগুলো এত সুন্দর সুন্দর কোশ্চেন আছে এই মলিকুলার অরবিটাল থিওরি থেকে, যে ফ্র্যাকশন অফ সেকেন্ডে, 1 সেকেন্ড 2 সেকেন্ডে এমন কোশ্চেন সলভ করা যায়। এর ফর্মুলা হচ্ছে বন্ড অর্ডারের, সেটা হচ্ছে হাফ ইনটু নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। এবার এই বিষয়ে উদাহরণ দেখাচ্ছি একটা, না দেখালে বুঝতে পারবে না যে কত মানে টাইম লাগে এটা করার জন্য। কিন্তু যদি আমরা ট্রিক ইউজ করি, তো আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে এই সমস্ত কিছু করে দিতে পারবো। যেমন এখানে বন্ড অর্ডার কি বলছে, হাফ ইনটু নাম্বার অফ বন্ডিং, নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। তাহলে বন্ডিং ইলেকট্রন কটা আছে এখানে, যখন এনার্জি কম থাকবে তার জন্য একে দেখো লোয়ার স্টেটে রাখা হয়েছে, এনার্জি বেশি মানে হায়ার স্টেটে রাখা হয়েছে, সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, আর এটা হচ্ছে বন্ডিং। বোঝা গেল?
তো বন্ডিং এর ক্ষেত্রে এখানে দুটো ইলেকট্রন আছে, এখানে বসিয়ে দিয়েছি 2। অ্যান্টি বন্ডিং এর ক্ষেত্রে কোন ইলেকট্রন আছে? নেই, ফাঁকা, তাহলে এখানে 0। ফর্মুলার জন্য 2, তাহলে বাঁচলো কত? 1। এটাকে ক্যালকুলেশন করলে 1 আসবে। তো সিঙ্গেল কোভালেন্ট বন্ড, তাহলে এর বন্ড অর্ডার হচ্ছে 1। এবার দেখো, এই উইদাউট এনি ফর্মুলা আমরা এটাকে বের করে দিতে পারবো। সেটা এক্সাম্পল দিলে ভালো বোঝা যাবে। এক্ষেত্রে দেখো যে কার্বনের ক্ষেত্রে কত রয়েছে? 6টা থাকে। এখানে দেখো যেগুলোতে স্টার আছে সেগুলো তো অ্যান্টি বন্ডিং, অ্যান্টি বন্ডিং। এবার এখানে 2s এ কটা আছে? 2টো। এখানে 2s এ কটা আছে? 2টো। তাহলে 4টা হলো। এর 2টো, কটা হলো? 8টা হলো। অ্যান্টি বন্ডিং এ কটা আছে? এখানে 2টো আছে, এখানে 2টো আছে। ফর্মুলাতে বসালাম, 2 পেয়ে গেলাম, বন্ড অর্ডার 2। ইভেন এমনিতেও আমরা সেখানে দেখতে পাবো যে দুটো বন্ডিং এর মাঝে যুক্ত থাকে কার্বন C2, তাই বন্ড অর্ডার হচ্ছে 2। তার আগে একটা বন্ড অর্ডারের যে ট্রিক আছে, সে বন্ড অর্ডারের ট্রিকটা বলে দিই। এতগুলো ক্যালকুলেশন করতে গিয়ে পরীক্ষাতে করার সময় সম্ভব নয়। তার জন্য তোমাকে যে বন্ড অর্ডারের ট্রিকটা আছে সেটা বলছি। যে বের করার জন্য মনে রাখতে হবে যাদের ইলেকট্রন বাইরে কটা থাকে? 8টা, লেস দ্যান 8, আর 8 or লেস দ্যান 8। আর একটা থাকছে যে 20টা আর 20টা আর 20টা থেকে কম, আর 8টা থেকে বেশি। তাহলে এর মধ্যে আমাকে দেখতে হবে একটা ট্রিক, শর্টকাট ট্রিক আছে, সেটা হচ্ছে যে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এই 14টাকে এখানে লিখার কারণ বলছি, আমি এখানে লিখেছি কেন সেটা দেখো। এই যে 14 সেটাকে এখন এখানে লিখেছি কারণ যে এই শর্ট ট্রিকে মনে রাখতে গেলে এটাই মনে রাখতে হবে, এর বন্ড অর্ডার হচ্ছে 3। বুঝা গেল? এর বন্ড অর্ডার হচ্ছে 3। এর থেকে যখন তুমি উল্টো দিকে যাবে, এই দিকে যাবে, ঠিক আছে, বা এখান থেকে তুমি এই দিকে যাবে, যে হোক না কেন 0.55 করে কমাতে হবে। এইদিকে এর বন্ড অর্ডার 14 এর বন্ড অর্ডার কত আছে? 3। যদি আমি 13 এ যাই তাহলে বন্ড অর্ডার কত হয়ে যাবে? বন্ড অর্ডার হয়ে যাবে 2.5, যেহেতু হাফ হাফ করে কমাবো বলেছি। 12 ক্ষেত্রে কি হয়ে যাবে? 2। 11 ক্ষেত্রে কি হয়ে যাবে? 1.5। 10 এর ক্ষেত্রে কি হবে? 1। 9 এর ক্ষেত্রে কি হবে? 0.5। 8 এর ক্ষেত্রে কি হবে? 0। এবার মেন খেলা 3টে জিনিস মনে রাখতে হবে এখানে। একটা হচ্ছে 0, এইদিকে আবার 0.5 করে কমাবো, তাহলে কত হবে? 14 পরে 15, 15 তো কত হবে? 2.5। এখানে হবে 2 16 এর ক্ষেত্রে, 17 এর ক্ষেত্রে 1.5, 18 এর ক্ষেত্রে হবে 1, 19 এর ক্ষেত্রে হবে কত? 0.5, 20 এর ক্ষেত্রে কত হবে? 0। বোঝা গেল? এই দুটোকে আমি ভালো করে ইন্ডিকেট করে রাখলাম। যে সমস্ত অ্যাটমের মলিকুলের দেখবে যে বন্ড অর্ডার, মলিকুলার বন্ড অর্ডার দেখবে যে 0 আছে, তারা কিন্তু কোনো রকমের এক্সিস্টই করে না। আর এই যে 14টা আছে, এটাকে মনে রেখে শর্টকাট ভাবে বের করতে পারবে। সামনে কোশ্চেন দেখাবো প্রিভিয়াস ইয়ার্স এর, সেখান থেকে বুঝে যাবে। এবার কথা হলো যে যাদের 8 অবধি বুঝলাম, 8 থেকে 20 অবধি ঠিক আছে, কিন্তু যাদের 20 নিচে আছে তাদের ক্ষেত্রে কি হবে? যাদের 20 নিচে আছে তাদের ক্ষেত্রে বাপ ইয়াদ আ जाता है। সেক্ষেত্রে বাবা আমরা বাংলা ভাষায় যেটা বলি বাবা, বিএ, বিএ, বাবা, বাবাকে ইয়াদ করতে হবে। সেই বাবার ক্ষেত্রে আমরা দেখব যে বন্ডিং ইলেকট্রন, এটা হচ্ছে বন্ডিং ইলেকট্রন।
এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং ইলেকট্রন। বোঝা গেল সেই বাবার ক্ষেত্রে। এবার এই দুটো শর্ট ট্রিককে কাজে লাগিয়ে আমরা প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন সলভ করব। দিন ফ্র্যাকশন অফ সেকেন্ডের কোশ্চেন হলো বন্ড অর্ডার স্টেবিলিটি কি বলছে, ডিক্রিজিং অর্ডার অফ স্টেবিলিটি অফ এই যে O2 O2 মাইনাস O2 প্লাস O2 O2 মাইনাস 2 মাইনাস। তাহলে স্টেবিলিটি কি, এবার হচ্ছে আমরা বন্ড অর্ডার আর স্টেবিলিটির সম্পর্কটা বুঝে নিই। যদি সম্পর্ক বুঝতে পারি তাহলে বলতে পারো বন্ড অর্ডার প্রপোর্শনাল টু স্টেবিলিটি। যার যত বন্ড অর্ডার বেশি হবে তার তত স্টেবিলিটি বেশি হবে। আমাকে মনে রাখতে হবে যার যত বন্ড অর্ডার বেশি তার স্টেবিলিটি বেশি। এবার ফ্র্যাকশনাল কোশ্চেন সলভ। এর কত হচ্ছে 16, এর কত হচ্ছে 17, এর কত হচ্ছে 15, এর কত হচ্ছে 16, আর এদিকে দুটো ইলেকট্রন গেইন করেছে তাহলে 8। বন্ড অর্ডার বের করো ট্রিক দিয়ে। আমরা জানি 14 এর বন্ড অর্ডার কত 3, তাহলে 14 এর পরে কি আসছে 16 আসছে, তাহলে 15 এর কত হবে 2.5, তাহলে এর হয়ে যাবে 2, 16 এর ক্ষেত্রে 2, 17 এর ক্ষেত্রে কত 1.5, 15 এর ক্ষেত্রে কি 14 এর পরেই তো 15, 0.5 কমা তাহলে কি হয়ে যাবে 2.5। 18 এর ক্ষেত্রে কত, 18 এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 19 20, 0.5 এর আগে তাহলে হয়ে যাবে 1। এবার দেখো বন্ড এখানে লেখা আছে কি বন্ড অর্ডার যার যত বেশি তার তত স্টেবিলিটি বেশি। তাহলে এর বন্ড অর্ডার কি সবথেকে বেশি, বেশি কি সরি এর বন্ড অর্ডার হচ্ছে সবথেকে বেশি, তারপরে আসে এর বন্ড অর্ডার, তারপরে আসে এর বন্ড অর্ডার, তারপরে আসে এর বন্ড অর্ডার। তাহলে দেখতে পাবো আমরা 2.5 বেশি, তারপরে 2 বেশি, তারপরে 1.5 বেশি, তারপরে 1। এবার সামনাসামনি লেখা আছে এটা কত আছে 2.5, তাহলে O প্লাস। এখানে দেখো O প্লাস সব থেকে উপরে কে আছে O প্লাস আছে আছে। তারপরে দেখো যে O2 সিম্পলি O2 কে কোথায় আছে এখানে O প্লাস। দেখো দেখো ফ্র্যাকশন অফ সেকেন্ডে এই কোশ্চেনটা সলভ হবে। ট্রিক আছে, শুধু কোশ্চেন সলভ করলে হবে না, কোশ্চেন সলভ করার আগে কতগুলো জিনিস দেখতে হবে। এরপরে আমি আর নিটের কোনো কোশ্চেনে আর অপশন মিলাতেই যাব না, আমি অ্যান্সার পেয়ে যাব কিভাবে। এখানে দেখো লেখা আছে O2 প্লাস, একটা অপশনে O2 প্লাস নেই, তার মানে অ্যান্সার এটা। একে তো ট্রিক একদম 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে। O2 প্লাস বের করব আমি, O2 প্লাস মিলাবো, দেখবো যে O2 প্লাস কোথায় আছে, এটাতে O2 প্লাস আছে, আমি অপশন এটাই হবে, আর আমি চেক করতে যাব না। ট্যাকেল কিভাবে করবে সেগুলো দেখো, আর তবু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ওটাকে কাজে লাগাই। তাহলে O2 প্লাস আছে, O2 প্লাস দিলাম, তারপরে বন্ড অর্ডার আছে 2, তাহলে কত আছে O আছে O2 আছে, তারপরে বন্ড অর্ডার কত 1.5, তাহলে O2 মাইনাস হলো, তারপরে বন্ড অর্ডার কত 1, তাহলে 2 মাইনাস O2 2 মাইনাস। এভাবে ঠিক। চলো নেক্সট দেখো, which of the following is a paramagnetic। প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক যে বললাম আমি সেগুলোর ক্ষেত্রে এক্সেপশন আছে দুটো জিনিস। কেমিস্ট্রি মানে এক্সেপশন, যদি তুমি এক্সেপশনের সাথে ডিল করতে না পারো তাহলে কেমিস্ট্রি খুব মুশকিল, কিন্তু ডিল করানোর দায়িত্ব আমাদের, ডিল করাবো আমরা। সেটা হচ্ছে কি যে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এর ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেটিক নেচার, ম্যাগনেটিক নেচারের ক্ষেত্রে দুটো জিনিস দেখতে পাবো আমরা, সেটা হচ্ছে একটা প্যারাম্যাগনেটিক আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক, আর একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। যাদের বন্ড অর্ডার অড আসবে, অড অড মানে কোন রকমের ইভেন আসবে না, আর যাদের ইভেন আসবে মানে জোড়া আসবে, আর যাদের বিজোড় আসবে তাদের ক্ষেত্রে। কিন্তু খেল তো এখানেই হবে, এমন দুটো মলিকুল আছে যারা ইভেন আছে, ওদের ইভেন নাম্বার অফ ইলেকট্রন আছে, বাট কিন্তু ওরা ডায়াম্যাগনেটিক, সেটা হচ্ছে কি O2। O2 কত আছে 16, আর বন্ড অর্ডার কত দেখবে O2 16 মানে কি 2 বন্ড অর্ডার, বন্ড অর্ডার কত হলো 2 ইভেন নাম্বার, কিন্তু ও সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। এক্সেপশন গুলো শুধু মনে রাখবে।
তাহলে প্যারাম্যাগনেটিক ডায়াম্যাগনেটিক এখানে বলছে যে ওইটা হলো ফলোইং ইজ আ প্যারাম্যাগনেটিক, তাহলে প্যারাম্যাগনেটিক আমি কিভাবে বের করব? এইভাবে বের করতে হবে। এখানে দেখো সেটা হচ্ছে O2 মাইনাস, O2 এর ক্ষেত্রে কত আছে 16, 16 থেকে 2 আর এক হচ্ছে 17, 17 তে কত হচ্ছে 1.5। তাহলে which of the following is a paramagnetic in nature? তাহলে O2 এর ক্ষেত্রে আছে আর যেহেতু 1.5 তাহলে ইভেন নাম্বার আসছে না, এটা অড নাম্বার আসছে। যখন অড নাম্বার আসবে তখন সেটা হয়ে যাবে কি হয়ে যাবে, সেটা প্যারাম্যাগনেটিক ইন নেচার হয়ে যাবে। which of the following is a paramagnetic? সেম রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। আর একটা কোশ্চেন দেখাই, বন্ড এনার্জি ইনক্রিজ এন্ড প্যারাটোটাল। বন্ড এনার্জি ইনক্রিজ করছে, দেখো এখানে কত বড় সলভিং দেওয়া আছে, এই সলভিং এ যদি করা যায় তাহলে আমাদের টাইম চলে যাবে, কিন্তু সলভ হবে না কোশ্চেনটা। এখানে কোশ্চেনটা বলছে যে কোনটার বন্ড এনার্জি বেশি এবং প্যারাম্যাগনেটিক থেকে ডায়াম্যাগনেটে কনভার্ট হয়েছে। আগে ছিল প্যারাম্যাগনেটিক কিন্তু ডায়াম্যাগনেটিকে কনভার্ট হয়েছে। আমরা জানি O2 কি, O2 এক্সেপশন, প্যারাম্যাগনেটিক কনভার্ট হয়েছে কিসে, O2 প্লাসে, O2 প্লাস। তাহলে এর কত হচ্ছে 16 থেকে 15, 15 মানে কি আর তোমার 14 থেকে 3 তাহলে 15 তে হচ্ছে 2.5। এটাও তো ওয়াট নাম্বার চলে আসলো, এটা প্যারাম্যাগনেটিক থেকে প্যারাম্যাগনেটিকে কনভার্ট হয়েছে, ডায়াম্যাগনেটিক হয়নি। C2 12, 12 থেকে 11 এটাও ওয়াট নাম্বারে আসছে, তো প্যারাম্যাগনেটিকই হচ্ছে। তাহলে এখানে দেখো যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমি অপশন দেখে ট্যালি করছি, অপশনের নাইট্রোজেন কত 14, প্যারাম্যাগনেটিক ইন নেচার। এবার হচ্ছে ইনক্রিজ বন্ড এনার্জি, তাহলে যার যত বন্ড নাম্বার বেশি তার তত এনার্জিও বেশি। তাহলে এখানে সব থেকে বেশি এনার্জি আমাকে চুজ করতে হবে, অপশন দেখে চুজ করতে হবে, সেটা হচ্ছে নাইট্রোজেন যেহেতু আছে তাহলে আমাকে চুজ করতে হবে নাইট্রোজেন। তাহলে NO2 সব থেকে বেশি বন্ড, বন্ড অর্ডার 3, তার মানে এর বন্ড এনার্জি বেশি, বন্ড এনার্জি বেশি। সেকেন্ড কোশ্চেন থাকলো যে প্যারাম্যাগনেটিক থেকে ডায়াম্যাগনেটিকে কনভার্ট হয়েছে। এবার দেখো N2 প্লাস, N2 প্লাস এখানে কি হচ্ছে N2 থেকে N2 প্লাস হচ্ছে 3 থেকে 2.5 হচ্ছে, তাহলে এখানেও আমাদের কাজে আসছে না। যেহেতু বন্ড এনার্জি বেশি হচ্ছে ঠিক আছে, কিন্তু যেহেতু ওয়াট নাম্বার আসছে তাহলে এখানে আমাদের কাজ হচ্ছে না। তাহলে সেকেন্ড অপশন আমাকে কোথায় দেখতে হবে, এটাও আসছে না, এটাও আসছে না, তাহলে অপশন বাড়ছে কি সি। হয় আমরা এলিমিনেট করে কোশ্চেন করব আর না হলে ডাইরেক্ট কোশ্চেন করব। তাহলে 7 8 কত 15, বাইরে হচ্ছে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 7, অক্সিজেনের 8, তাহলে কত হয়ে যাচ্ছে 15। তাহলে চলো অ্যাটমিক নাম্বার 14 তে জানি আমরা নাইট্রোজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে কত আসছে 3, বন্ড অর্ডার 3, তারপরে পরে কত 15, 15 এর ক্ষেত্রে কত আসবে 2, যখন 15 আসবে তাহলে 2.5 আসবে, 2.5 আসলো। তাহলে বন্ড এনার্জি নাইট্রোজেনের পরে কার আছে, NO2 প্লাস, না সরি NO2 এর আছে। তাহলে NO2 বন্ড এনার্জি হচ্ছে 2.5, তাহলে বন্ড অর্ডার হচ্ছে 2.5, তাহলে বন্ড এনার্জি এর বেশি নাইট্রোজেনের পরে। এবার মেন কথা হলো যে এটা কি সত্যি প্যারাম্যাগনেটিক থেকে ডায়াম্যাগনেটিক কনভার্ট হচ্ছে, সেটাও চেক করে নিই আমরা। NO থেকে NO প্লাস হচ্ছে, বুঝা গেল। তাহলে এখানে হচ্ছে 15, 15 থেকে কনভার্ট হচ্ছে কত, সরি